ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। দেশ বিদেশে খেলাধুলার সবশেষ খবরের বিশ্লেষণ করতে হাজির হচ্ছি প্রতিদিনের মতোই। আজকে আপনাদের সাথে আছি রেদওয়ান শোয়েব। দর্শক নিশ্চয়ই জানেন যে এশিয়ান কাপ বাছাইয়ে আজ বাংলাদেশ হংকং ম্যাচ সন্ধ্যা 6টায়। এই ম্যাচ নিয়ে আলোচনা করব, বাংলাদেশের শক্তি দুর্বলতা কোথায়, সম্ভাবনা কতটুকু, সেই আলোচনায় আমাদের সাথে আজকে আছেন জাতীয় দলের সাবেক ফুটবলার এবং কোচ শফিকুল ইসলাম মানিক। মানিক ভাই, আপনাকে স্বাগত আমাদের এই আজকের আয়োজনে। ধন্যবাদ। মানিক ভাই, যেটা বলছিলাম যে আমরা যেহেতু প্রথম লেগই হেরে বসেছি, একটা দারুণ জয়ের সম্ভাবনা ছিল। এই লেগকে কেন্দ্র করে আমরা কতটুকু প্রত্যাশা করতে পারি এবং আপনার কাছে কি মনে হয় হংকং যে ধরনের ফুটবলটা খেলছে সাম্প্রতিক সময়ে, ভারতের সাথে 1-0 গোলে জিতেছে হংকং, সেটা সম্ভব কতটুকু আসলে বাংলাদেশের? সম্ভাবনার কথা যদি বলি তাহলে বাংলাদেশ যেভাবে খেলে আসছে, ধারাবাহিক পারফরমেন্স আমি বলবো। রেজাল্ট কি হয়েছে জানি না, ভারত, সিঙ্গাপুর, দেন হংকং, জি গ্রাফ কিন্তু উপরের দিকে, ভালো খেলার প্রবণতা। তো অ্যাওয়ে ম্যাচ, যেহেতু অ্যাওয়ে ম্যাচে একটু রয়েসই খেলতে হয়, অল আউট খেলা সম্ভব হয় না। তো আমরা 3টা ম্যাচই মনে করলাম যে হোম ম্যাচ খেলেছে। ভারতের সাথে যেখানে খেলেছে ওখানে হামজা যেহেতু ফার্স্ট টাইম এসেছিল, মনে হচ্ছিল যেটা আমাদের হোম ম্যাচ। তারপরে সিঙ্গাপুর, তারপরে হংকং। তো আজকের ম্যাচটা রিয়েলি অ্যাওয়ে ম্যাচ। তো গ্রাফটা যেভাবে উন্নতি করেছে, আমাদের দর্শক কিন্তু সন্তুষ্ট। জয় পরাজয় যেটাই হয়েছে, এখানে ভুল ত্রুটি আছে হয়তো কোচের। দর্শক সেভাবে সন্তুষ্ট কিনা, কারণ আমি বলি সন্তুষ্ট, খেলায় সন্তুষ্ট, রেজাল্টে সন্তুষ্ট না। খেলায় কিন্তু সন্তুষ্ট, যেভাবে তারা ফিরে ব্যাক করছে, বা সিঙ্গাপুরের সাথে 2-1 হারার পরে যেই ফুটবলটা খেলেছে, যত গোল মিস করেছে, ইটস এ পার্ট অফ দ্য গেম। কিন্তু খেলায় সন্তুষ্ট, সেখানেও আমার একটু প্রশ্ন আছে মানিক ভাই, একটু ইন্টারাপ্ট করি। যে খেলা যেভাবে খেলা হয়েছে, যেভাবে আমরা লক্ষ্য করেছি যে শুরুর একাদশটা যেমন হয়েছে, পরবর্তীতে দ্বিতীয়ার্ধে, আমি যদি এর আগের ম্যাচটার কথাই ধরি, দ্বিতীয়ার্ধে যেভাবে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে, কিছু খেলোয়াড়ের যখন নাকি বদলি হিসেবে নামানো হলো, এক ধরনের কিন্তু আমার কাছে মনে হয় যে যারা দর্শক আছেন তাদের কাছ থেকেও একটা মানে উঠেছে, সেই রবটা উঠেছে যে কেন এই একাদশটা শুরুতে খেলানো হলো না। না, আমি একজন কোচ হিসেবে বলতে পারি, এটা আমার একটা কৌশল হতে পারে, এবং তারা নামার পরে টিম ভালো খেলেছে, কামব্যাক করেছে। তো এটার ক্রেডিটও তো আমাকে দিতে হবে আপনাকে। এবং আমি কোচকে ডিফেন্ড করছি না, আমি বলছি যে আমার খেলা যেহেতু ভালো হচ্ছে, এই খেলোয়াড়রা যেহেতু মাঠে ভালো পারফরমেন্স করছে, আমি যেহেতু আমার আন্ডারে এই টিম খেলছে, তো যদি খারাপটাও আমাকে দেন, ভালোটাও আমাকে দিতে হবে। হ্যাঁ, কোচ তখনই সে রিয়েলাইজ করবে যখন মানে দর্শকের প্রত্যাশা আমি পূরণ করতে ব্যর্থ হব। শুধু ভালো খেললেই হবে না, দর্শক জয় চায়, ম্যার মেরে ফুটবল চায় না। তো জয়টা আমরা পাইনি, কিন্তু ম্যার মেরে ফুটবল আমরা খেলিনি। সো এখানে কোচের কিছুটা অবদানের কথাও আছে এবং তার ভুলের কথাও আছে। ভুলটা এমন যে যেহেতু খেলোয়াড়রা আসছে এবং তাদেরকে কিন্তু প্রচুর দিন যাচাই বাছাই করার সময় কিন্তু এই কোচের হয় না, যেটা লোকাল ফুটবলারদের হয়েছে। তো সেক্ষেত্রে আমি মনে করি কোচ কিছু কিছু ক্ষেত্রে ডিফেন্ড করেছে। সুমিতের ব্যাপারে ডিফেন্ড করেছে, যে সে ইনজুরি ছিল, তারপরে তাকে একটু রেস্ট দেওয়া হতো, এই ম্যাচটার জন্য তাকে তৈরি করার জন্য আনছিল। কিন্তু আমার মনে হয়েছে যে হাফ টাইমের পরপরই যদি এই পরিবর্তনগুলো করতে পারত, তো 3-1 হয়তো হতো না। 3-1-এর জায়গায় আমরা হয়তো 2-1 হতে পারতাম। তো এটা কোচের একটি কৌশল। কোচ ভুল করলে কোচকেই দায়ভার নিতে হয়। এবং দিন শেষে এখনও যে জিনিসটা আমাদের হাতে রয়ে গেছে, 3টি ম্যাচ আছে, 3টি ম্যাচের জয়, এটা অসম্ভব আবার সম্ভব। যেভাবে আমরা খেলে আসছি এটা সম্ভব। তো আজকের ম্যাচ যেহেতু এওয়ে ম্যাচ, সে কারণে আমি বলতে পারি যে এওয়ে ম্যাচে একটু রয়ে খেলতে পারলে, যদি না আর্লির গোল রিসিভ করি, এবং একটা সময় হয়তো স্কোপ আসবে আমাদের যেই টিম আছে। এবং হংকং যে একদম খুব আউটস্ট্যান্ডিং তা না, তার দর্শক, তার মাঠ এবং সব কিছুই তাদের। হয়তো গোলটা আগে পেয়ে গেলে হয়তো আমরা চাপে পড়ে যাব। গোলটা যতক্ষণ না রিসিভ করব ততক্ষণ আমাদের একটা ডিফেন্সিভ খেলা অন্তত আমি না ডিফেন্সিভ না, কৌশল সবসময় ডিফেন্সিভ হয় না, অ্যাটাকিংয়ের মাধ্যমে কৌশল হয়। আমি কোথায় তাকে ব্লক করব,
কোন এরিয়াতে তাদেরকে আমি ব্লক করবো সেটাই আমার একটা কৌশল। সেই কৌশলটা কি নিয়েছে আমরা জানি না, কোচ সেটা জানে। এখন হয়তো প্লেয়ার আমি সিলেকশন করে দিতে পারি, প্লেয়ারদের কাজ কি হবে সেটা কোচ বলে দিবে। নির্ধারিত কিছু কাজ থাকে, অ্যাওয়ে ম্যাচ খেলতে হলে, ভালো টিমের বেলা খেলতে হলে কিছু কাজ থাকে। সেই কাজগুলো যদি প্লেয়াররা মাঠে যথাযথভাবে করতে পারে, আমি যদি বলি মিসপাস কম হবে, প্লেয়াররা শুধু মিসপাসই করতে থাকে, তাহলে তো আমার কৌশলটা কাজে দিবে না। তো সেইগুলো হয়তো প্লেয়াররা মাঠে ইমপ্লিমেন্ট করার দায়িত্ব তাদের। এবং কিছু কিছু ক্ষেত্রে, যেমন গত ম্যাচে আমি 3-3 হওয়ার পরে প্লেয়ারদের একটা দায়িত্ব ছিল, আমি কি চাচ্ছি, আমি কি ড্র চাচ্ছি না আমি জিততে চাচ্ছি। জিততে হলে কি হবে, আমাকে নিশ্চয়ই আমার ডিফেন্সটাকে অর্গানাইজ করে দেন আমার জেতার জন্য পাগল হতে হবে। সেই জিনিসটা না করে হয়তো মানে একটু আমার মানে কনসেন্ট্রেশন লুজ করেছে, যার কারণে আমার কাছে মনে হয়েছে যে যখন নাকি তৃতীয় গোলটা হলো তখন তারা ধরেই নিয়েছে যে হয়তো বা ম্যাচ ড্রয়ের দিকে যাচ্ছে। এবং এটা আমি মাঠে থাকি তো অনেক সময় বুঝি, প্লেয়ারদের কিন্তু এক্সট্রা এনার্জি চলে আসে, মনে হলো যে আমরা ফিরে আসছি মানে আরেকটা গোল দিতে পারবো। জয়টাই তো মুখ্য, আমার দর্শকদের সেই জয়টা উপহার দিতে যে হিতে বিপরীত হয়েছে, এটা অল ওভার দ্য ওয়ার্ল্ডই এরকম হয়, শেষ মুহূর্তে বাজে গোলকে টিম হেরে যায়। মানিক ভাই, একটু হংকংয়ে যেতে চাই আমরা। হংকং আমাদের সহকর্মী আছেন শাফায়েত মিদুল। মিদুল নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। আমার প্রশ্নটা হচ্ছে যে একেবারে কয়েক ঘন্টার অপেক্ষা, একেবারে শেষ সময়ের দিকে আছি বাংলাদেশ হংকং ম্যাচ শুরু হতে। এই ম্যাচকে সামনে রেখে গতকাল শেষবারের মতো অনুশীলন করেছে বাংলাদেশ দল। শরীরী ভাষা ফুটবলারদের কেমন দেখেছেন? সবশেষ দলের অবস্থা কি? রিজন সাহেব যেমনটা বলছিলেন, আসলে আপনাদের আলোচনা আমি এখন শুনছিলাম যে আসলে জয়ের বিকল্প ছাড়া কিন্তু আর কোনো লক্ষ্য নেই দলের। এটা সবসময় তাদের প্রত্যাশা, এবং সেই প্রত্যাশা নিয়েই কিন্তু আসলে নামবে হংকং এর বিপক্ষে এই অ্যাওয়ে ম্যাচে। আপনি জানেন গতকাল প্রথমবার কিন্তু ম্যাচ বিরতি অনুশীলন করেছে, এবং সেই জায়গায় আমরা যতটুকু লক্ষ্য করেছি প্রত্যেক ফুটবলারই আসলে একটা জয় চায়। কারণ আপনি জানেন যে হোম ম্যাচে যেভাবে বাংলাদেশ হেরেছে সেটা কোনোভাবেই প্রত্যাশা ছিল না। প্রত্যেকটা ফুটবলারই আসলে মানসিকভাবে ভেঙে পড়েছে ওই হারের পর, এবং এরপর কিন্তু তারা আরো প্রতিজ্ঞাবদ্ধ যে অন্ততপক্ষে একটা জয় তারা দেশের মানুষকে উপহার দিতে চায়। এবং আমি যদি একটু একাদশের কথা বলি, গেল ম্যাচে যে একাদশ নিয়ে কিন্তু অনেক আলোচনা সমালোচনা হয়েছে, এবং সেই জায়গায় কিন্তু বাংলাদেশ কোচ কিছুটা হলো ইঙ্গিত দিয়েছেন যে এই ম্যাচে অবশ্যই পরিবর্তন আসছে, এবং সেই পরিবর্তনটা নিশ্চিতভাবে বলা যায় সমিত শমসুর একাদশে আসছেন আমরা যতটুকু জানতে পেরেছি। এবং একই সাথে শেষ সময় যে গোল হজম করার যে বিষয়টা, বাংলাদেশ যে গোলটা কনসেপ্ট করে সেই জায়গাটা কিন্তু বেশি নজর দিয়েছে গতকালকের অনুশীলন, এবং সেই জায়গায় তারা বারবার বলেছিলেন যে কিভাবে এই জায়গা থেকে উত্তরানো যায়। এবং একই সাথে ডিফেন্স লাইনের প্রতি বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে কোচের ক্ষেত্রে এবং টিম ম্যানেজমেন্টের ক্ষেত্রে, যেন আমরা যদি লিড নেই সেই ক্ষেত্রে আমাদের লক্ষ্যটা কি হবে এবং আমরা সেই লিডটা কিভাবে ধরে রাখতে পারবো সেটা কিন্তু বারবার তাদের বোঝানো হয়েছে। এবং একই সাথে আমরা যদি জানি যে আমাদের কাছে কোনো ইনজুরি আসলে সমস্যা নেই, তপু বর্মন পুরোপুরি ফিট, তিনি ডিফেন্স লাইনে এদিকে শুরু একাদশ আসতে পারেন। এবং একই সাথে যদি আমরা অ্যাটাকিং এ আমরা দেখেছি যে ফয়সাল আহমেদ ফাহিম কিন্তু তিনি শুরু একাদশ ছিলেন, সেই জায়গায় এবার ফাহমিদুলকেও তিনি কোচ হাবির কাপেরা অন্তর্ভুক্ত করতে পারেন। এবং একসাথে যদি বলি যে আমরা এই হংকং এর আবহাওয়ার কথা বলি, যে আপনারা জানেন যে 50,000 আসলে যে স্টেডিয়াম কাইতাকি স্টেডিয়াম, সেই জায়গায় কিন্তু আসলে যে আবহাওয়া প্রায় গেল ম্যাচে আমরা জানি যে 42,000-এর বেশি দর্শক ছিল হংকং এর স্বাগতিকদের। সো সেইটা কিন্তু মাথায় রাখতে হবে। এবং আমরা কোচ জামাল ভাইয়ের সাথে আলোচনা করছিলাম, তাকে জিজ্ঞাসা করছিলাম যেটা আপনাদের কোনো সমস্যায় ফেলবে কিনা। তিনি যতটুকু বলেছেন যে আসলে তারা এটা অভ্যস্ত এবং প্রফেশনাল ফুটবলার, সো তাদের ততটা সমস্যা নেই যে এই স্বাগতিক দর্শকরা হয়তোবা তাদের সেই সমস্যাটা ফেলতে পারবে না। এবং একই সাথে আপনি জানেন যে এই জায়গারও বাংলাদেশ কমিউনিটি যারা রয়েছে তারা প্রায় 1000 খানিক দর্শক রয়েছেন, তারাও বাংলাদেশ দলকে সাপোর্ট করতে যাবেন এবং তারাও হয়তো বা বাংলাদেশ দলকে উজ্জীবিত করবেন। আমি একটু তারা বিভিন্ন পরিকল্পনা নিয়ে রেখেছে, তাদেরও যেই জামাল ভাইয়ের সাথে কথা যখন হয়েছিল তিনি বলেছিলেন যে যারা এখানে বাঙালি কমিউনিটি রয়েছে তারা যদি আমাদের সাপোর্ট করে সেইটা আরো বেশি উজ্জীবিত করবে এই পুরো দলকে। রেদন শোয়েব। জি, মানিক ভাই কোনো প্রশ্ন আছে কিনা আপনার? আপনাকে ধন্যবাদ অসংখ্য মিদুল। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন হংকং থেকে শাফায়েত মিদুল। একটা ছোট্ট বিরতির সময় হয়ে গেল ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। বিরতির পর আবারও আমরা দল নিয়ে আলোচনা করব। দর্শক, ফিল্ম ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে আমরা আলোচনা করছি বাংলাদেশের হংকং সফর নিয়ে।
আজকের যে ম্যাচটা আছে সেই ম্যাচে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে। মানিক ভাই, একটু ফরমেশন নিয়ে কথা বলতে চাই। আমরা এর আগে অর্থাৎ বাংলাদেশে যে ম্যাচটা দেখেছি আমার মনে হয় 4-3-3 ফরম্যাটে বাংলাদেশ দল খেলেছিল। আজকে কিছুটা পরিবর্তন আসার সম্ভাবনা দেখছেন কিনা, যেহেতু সমিত সময়ের অন্তর্ভুক্তির কথা আমরা শুনলাম শুরু থেকেই। সেক্ষেত্রে এক্স্যাক্টলি গোলকিপারের কথা আমি জানি না, মিডফিল্ডটা কিছুটা আমার কাছে মনে হয় যে কম্প্যাক্ট হবে কিনা এই ম্যাচটা। না, আমার কাছে যেটা হলো যে আমি অপোনেন্টের সাথে খেলেছি, অপোনেন্টের খেলা স্টাডি করেছি, হোমওয়ার্কটা করেছি। তো ফরমেশন ইজ আমার কাছে অনেক কিছু। আমি 4-4 সাজালাম, ইউজলেস হতে পারে। কার কি কাজ, দায়িত্ব, অপোনেন্টের কোন প্লেয়ারটাকে ব্লক করতে হবে, ডাবল প্রেসিং করতে হবে, এই জিনিসগুলো যখন কাজে দিবে কোচ নিশ্চয়ই বলে দিবে যে ফরমেশনেই শুধু দাঁড় করাইলাম 5 জন এখানে, 3 জন এখানে, 2 জন উপরে, এটা কিন্তু না। কার কি কাজ, সেই কাজগুলো সঠিকভাবে করতে পারছে কিনা, বল অপোনেন্টের পায়ে বল বা ওদের ডিফেন্ডিং সাইডে বল আছে, তো ওখানে গেলে কে প্রেস করবে, এই কাজগুলো যখন সঠিকভাবে আমাদের প্লেয়াররা করতে পারবে কোচের কৌশল অনুযায়ী, তাহলে কিন্তু সাকসেসটা পেতে পারে। এখন যদি আমি বলে দিলাম প্লেয়াররা কাজে দিল না, তখন তো সঠিক পরিকল্পনা অনুযায়ী কাজ হচ্ছে না। তো আমি মনে করি যে অপোনেন্টের খেলা যেহেতু দেখেছে, তাদের যেহেতু হোমওয়ার্কটা করতে পেরেছে এবং তাদের বেস্ট প্লেয়ারকে কোথায় তাদেরকে ব্লক করতে হবে, কোথায় তাদেরকে আটকাতে হবে, সেট পিছে কোথায় তাদেরকে করতে হবে, এই কাজগুলো কিন্তু করার দায়িত্ব, যেহেতু অ্যাওয়ে ম্যাচ, এগুলো সঠিকভাবে পালন করতে হবে। এবং সেগুলো যদি সঠিকভাবে পালন করতে পারে আমার খেলোয়াড়রা, তাহলে দেখা যাবে যে একটা না একটা সময় আমাদের তো সুযোগ আসবেই। 90 মিনিটসের ম্যাচ, আমরা তো বসে থাকবো না। আমাদের এখন 90 মিনিট খেলার প্রবণতা আসছে এবং ফাইট করার প্রবণতা আসছে। একসময় গোলের অপরচুনিটি আসবে, সেই সুযোগটা সদ্ব্যবহার করতে হবে। আমাদের হয়তো 6টা 7টা 10টা অপরচুনিটি আসবে না, 2-3টা আসবে, ওখানেই কাজে লাগাতে হবে। তো আমরা আর্লি গোল যদি না খাই এবং অপেক্ষা করি যে আমরা খেলার ভিতর থেকেই ডিফেন্সিভ না, কৌশল, আমি কোথায় কি করব, এটা কৌশল, এই কৌশলটা যদি ঠিকমতো সঠিকভাবে কাজে লাগাতে পারি, একটা সময় সুযোগ আসবে, সেই সুযোগটা কাজে লাগাতে পারলে আমরা পয়েন্ট নিয়ে ফিরবো। অসম্ভব কিছু না, সম্ভাবনা আছে। তবে আর্লি গোল খেলে আমি আশাবাদী না। যদি আর্লি গোল খায় তাহলে আমাদের অনেক বেশি কশাস থাকতে হবে দলকে। মানিক ভাই, গোল খরা নিয়ে সবসময় এক ধরনের আক্ষেপ থাকে বাংলাদেশ দলে, গোল হয় না বা গোল ফিনিশিং এর অভাব বলেন কিংবা আমাদের পারফেক্ট নাম্বার 9-এর অভাবের যেটাই বলেন না কেন, সেই জায়গাটা থেকে আমরা শেষ ম্যাচটাতে দেখলাম একেবারে 7 গোল হয়েছে এবং এশিয়ান কাপ বাছাই এই গ্রুপের সবচেয়ে বেশি গোল হয়েছে কিন্তু গোলের ম্যাচ কিন্তু এই ম্যাচটাতেই ছিল। সেটা কিছুটা হলেও যারা গোল করেছেন অন্ততপক্ষে, আমরা যদি হামজা সমীর প্রথম গোল ছিল বাংলাদেশ জার্সিতে, তাদেরকে কিছুটা হলেও বাড়তি একটা অনুপ্রেরণা দেবে কিনা? না, এবং পাশাপাশি আমরা দেখলাম যে মুরসালিনও গোলের দেখা পেয়েছে। মুরসালিন যে গিফটেড গোল, গিফটেড গোল, এবং হামজারটা সেট পিস থেকে গোল, আর ম্যাচ থেকে গোল পেয়েছে সুমিত হেডে। তো আমার কাছে মনে হচ্ছে যে গোল পাওয়াটা কনফিডেন্স বৃদ্ধি করা, তবে স্ট্রাইকের খরা কিন্তু এখনো রয়ে গেছে। আমরা যতই বলি না কেন, আমরা এখন পর্যন্ত কোচ এই 2-3 বছর 4 বছরে একজন সলিড নাম্বার 9 বা যে কোনো একটা স্ট্রাইকার তৈরি করতে পারে নাই, বা তার মাথায় সেটা ছিল না, সবসময় ফলস 9। এই ফলস 9 চিন্তা করতে যে অরিজিনাল স্ট্রাইকার নাম্বার 9 আমরা তৈরি করতে পারিনি। তো সেই ক্ষেত্রে হয়তো আজকেও ফলস 9 হিসাবেই খেলবে, কারণ সলিড স্ট্রাইকার যেহেতু নাই, সেখানে মোরসালিন স্ট্রাইকার খেললে মোরসালিনকে আমি স্ট্রাইকার বলবো না, সে অ্যাটাকিং মিডফিল্ডার বা মিডফিল্ডে খেলে। তো সেক্ষেত্রে আমি মনে করি যে আমাদের যেই দুর্বলতাগুলো আছে এগুলো কাজে দিবে। হয়তো গোল করার ক্ষেত্রে হয়তো যে কেউই গোল করতে, একটা তপু বর্মন যে হয়তো একটা সেট পিস থেকে গোল করে আসতে পারে, সেই গোলটা কাঙ্ক্ষিত গোলটা হলেই হলো। তো আশা করি যে লাস্ট ম্যাচে 3টি গোল পেয়েছে এবং যে কেউ গোল পেলে আমাদের পারফেক্ট নাম্বার 9-এর কথা বলছিলেন। পারফেক্ট নাম্বার 9 আমরা আলামিনকে দেখেছি, যদিও তরুণ ফুটবলার, এই ইনজুরির কারণে তিনি স্কোয়াডে নেই। এর আগের ম্যাচটাতে আমরা সিঙ্গাপুরের বিপক্ষে দেখেছিলাম যে তাকে কিছুটা সময়ের জন্য খেলানো হয়েছে। তার মাঝে আপনি কোনো সম্ভাবনা দেখেন কিনা? সময় লাগবে, ও যেহেতু ম্যাচ খেলতেছে, লোকাল লিগে তাকে ভালো পারফরমেন্স করতে হবে এবং লোকাল লিগে যদি সে রেগুলার খেলে, আবাহনীর মতো টিমে যদি সে রেগুলার খেলে, ডেফিনেটলি ন্যাশনাল টিম সার্ভিস পাবে। স্ট্রাইকারের খরাটা ওখান থেকে হয়তো আস্তে আস্তে লোকাল ফুটবলারদের
লোকাল লিগে খেলে পারফর্ম করে আসতে হবে। মিতুল মার্মাকে নিয়ে অনেক প্রশ্ন উঠেছে, অনেক সমালোচনা হচ্ছে তার এর আগের ম্যাচটার কারণে। তিনি 4টা গোলের মধ্যে 3টি আমার কাছে মনে হয়েছে যে তিনি সেভ করতে পারতেন। মিতুল মার্মাকে কালকে ডিফেন্ড করা হয়েছে, ডিফেন্ড করেছেন কোচ হাভিয়ার ক্যাপ্রেরা। আপনার কাছে কি মনে হয় এখনো এক ধরনের ডিবেট চলে যে জিকো এবং মিতুল মার্মার মধ্যে, যদিও জিকো দলে নেই? জিকোর ব্যাপারটা আমি একটু বলতে চাই যে ও যেহেতু মানে খেলছে না, না খেলা খেলোয়াড়কে অবশ্য খেলানো একটা ভেরি টাফ ন্যাশনাল টিমে। আবার বলবে যে সুজন এই মোহামেডান টিমকে চ্যাম্পিয়ন করলো, তাকে কেন নিল না, জিকোকে কেন নিল, এই কথাগুলো আসবে। তো আমার যেই স্কোয়াড আছে, আমি মনে করি যে স্কোয়াড যেটা আছে, সুজন, শ্রাবণ এবং যে কোনো একজনকে খেলাইলে হয়। মিতুল মার্মাকে ডিফেন্ড করেছে, তার হয়তো কনফিডেন্স, অনেক সময় কোচের কনফিডেন্স থাকে, গোলকিপার কোচ আছে ওখানে, তারও কনফিডেন্স নিশ্চয়ই আছে যে তার প্রতি যে আস্থা আছে। কিন্তু থার্ড গোলটা নিয়ে আমার, আপনি যেটা বললেন যে 3টা গোলের 1টি গোল থার্ড গোলটা কিন্তু ওকে অনেকেই দোষ দেয়। আমি দোষ দেব না এই জন্য যে ডিফেন্ডারের যে স্ট্রাইকার শুটটি করেছে তার প্যারালাল হয়ে গেছিল, গোলকিপার কিন্তু বল একেবারে ব্ল্যাক আই আমার কাছে ব্ল্যাক আই ছিল। আমাদের সময় একদম শেষের দিকে মানিক ভাই, জাস্ট প্রেডিকশনটা জানতে চাই, আজকের রেজাল্টটা কি হতে পারে? আমি মিনিমাম প্রত্যাশা করি ড্র করে যাতে ফিরে। লেটস সি কি করতে পারে বাংলাদেশ দল অবশ্যই। তবে আমরা চাই কিন্তু বাংলাদেশ যেভাবে হোক যদি জিততে পারে, সেটা বাংলাদেশের ফুটবল প্রেমীদের জন্য একটা দারুণ বার্তা আসবে এবং যে ক্রেজটা আছে সেটা ত্বরান্বিত হবে, কিন্তু এক্সেলারেট হবে। শেষ করছি ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।